প্রিয় বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা নেবেন। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেটা 1995 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আপনারা অনেকেই এই আইসিজির নাম শুনেছেন। এটি মূলত বিশ্বব্যাপী কাজ করে থাকে, বিশেষ করে সেই সব দেশে যেসব দেশে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে, কিংবা যুদ্ধ অবস্থা বিরাজ করছে, কিংবা আভ্যন্তরীণ শান্তি বিঘ্নিত হচ্ছে। প্রতি বছর আইসিজি একটি ওয়াচ লিস্ট প্রকাশ করে। এই ওয়াচ লিস্টে সাধারণত সেই সব দেশের নাম উল্লেখ করা হয় যেসব দেশে, একটু আগে যেটা বললাম, রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে, কিংবা যুদ্ধ চলছে, কিংবা নানান কারণে শান্তি বিঘ্নিত হচ্ছে। তো এই বছর তারা ওয়াচ লিস্ট 2025 প্রকাশ করেছে গতকাল 30শে জানুয়ারি, এবং এই বছর তারা 10টি দেশকে চিহ্নিত করেছে এই ওয়াচ লিস্টে অন্তর্ভুক্ত করবার জন্য। অত্যন্ত বেদনার সাথে, অত্যন্ত লজ্জার সাথে আপনাদের জানাচ্ছি যে বর্তমান অবৈধ ইউনূস সরকারের আরো একটি অর্জন, যে এই 2025 সালের আইসিজির ওয়াচ লিস্টে 10টি দেশের নাম উঠেছে, তার মধ্যে একটি হলো বাংলাদেশ। আমি অন্যান্য দেশগুলোর নাম বলি, তাহলে আপনারা আরো বুঝতে পারবেন যে এই 10টি দেশের অবস্থা কিরকম। তাদের মধ্যে রয়েছে ইউক্রেন, দক্ষিণ কোরিয়া, সুদান, সিরিয়া, ডেমোক্রেটিক রিপাবলিক অব কলম্বো, মলদোভা, কলম্বিয়া, ইরান, ইসরায়েল, প্যালেস্টাইন। তো এই দেশগুলোর নাম শুনেই আপনারা বুঝতে পারছেন যে সেই দেশের আভ্যন্তরীণ অবস্থা কি। তো সেখানে এবার বাংলাদেশের নাম ঢুকেছে। বাংলাদেশের জন্য তারা একটা আলাদা চ্যাপ্টার করেছে। সেই চ্যাপ্টারটার টাইটেল দিয়েছে বাংলাদেশ, দ্য ডিলেমাস অফ এ ডেমোক্রেটিক ট্রানজিশন। সেখানে তারা বলেছে যে প্রায় 6 মাস হতে চলল ডক্টর ইউনূসের অবৈধ ক্ষমতা দখলের, এবং তাদের যে ইনিশিয়াল হানিমুন পিরিয়ড ছিল সেটা এখন শেষের পথে। মানুষ এতদিন তাদের বড় বড় কথা শুনেছে, মানুষ এখন কাজ দেখতে চায়, রেজাল্ট পেতে চায়, এবং সেই রেজাল্টের দিকে তাকাতে গেলেই আপনারা জানেন যে এই 5.5 মাসে কিছু কথার বড় বড় কথা, আর তার মধ্যে অধিকাংশই মিথ্যে কথা, এর বাইরে তেমন কোনো অর্জন বাংলাদেশের জন্য করতে পারেনি। যে অর্জন করেছে তার মধ্যে একটা হলো ওয়াচ লিস্টে এই যুদ্ধ বিধ্বস্ত রাজনৈতিক অস্থির দেশের তালিকায় বাংলাদেশের নামটা ঢুকিয়ে দেওয়া। এবং এই যে হানিমুন পিরিয়ড শেষ হয়ে যাচ্ছে, তাদের আগামী দিনগুলো মোটেও সহজ সরল হবে না, সেটিও এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। আগামীতে রাজনৈতিক দলগুলোর সাথে তাদের টানাপোড়েন বাড়বে। তারা একদিকে যেমন সংস্কার চাইবে, আর একদিকে দ্রুত নির্বাচন চাইবে। সুতরাং এই টানাপোড়েনে ইউনূস সরকার অনেকটাই দিশেহারা হয়ে যাবেন। এদিকে দেশের মানুষের জীবন মানও খুব একটা যে ভালো যাচ্ছে তা না। মূল্যস্ফীতির চাপে অধিকাংশ মানুষের জীবন একেবারে চিড়ে চ্যাপ্টা হয়ে গেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা খুবই ভয়াবহ। দেশে বেসিক্যালি কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনই নাই, কোথাও কোনো নিরাপত্তা নেই, পুলিশ ফুললি ফাংশনাল না, সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ব্যারাকের বাইরে থাকলেও তারা যে খুব একটা মনোযোগ দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করছে সেটা বেকিবেও বলবে না। সুতরাং সেনাবাহিনী অলমোস্ট আনসার বাহিনী এবং অনেকটাই নিষ্ক্রিয় হয়ে আছে। তো এই অবস্থায় বিদেশি বিনিয়োগ কমেছে 71%। বাংলাদেশে কেউ বিনিয়োগ করতে আসছে না। বাংলাদেশের টাকার মান অধপতিত হয়েছে। তো চারিদিক দিয়ে এমন একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি হয়েছে যে এখন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ওয়াচ লিস্টেও বাংলাদেশের নাম ঢুকে যাচ্ছে। অথচ এই বাংলাদেশ কিন্তু এরকম ছিল না। আজকের বাংলাদেশ যেখানে থাকার কথা সেখানে নেই, উল্টো ওই সুদান, সিরিয়া এইসব দেশের তালিকায় ঢুকে যাচ্ছে। আমি তো অনেকদিন ধরে বিদেশে আছি। আমি আবার মনে আছে যে প্রথম দিকে
আমি যখন 2005 সালে একটা ইউনিভার্সিটিতে সিনিয়র লেকচারার হিসেবে জয়েন করলাম, তখন আমার অনেক বন্ধু বলতো যে বাংলাদেশে হাই রাইজ বিল্ডিং আছে, আর তাদের কাছে বাংলাদেশ মানেই ছিল প্রাকৃতিক দুর্যোগের একটা দেশ, বন্যা পীড়িত একটা দেশ। তো সেই বাংলাদেশকে কোথায় আনা হয়েছিল, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কোথায় রিচ করেছিল। আমার মনে আছে যে 2005 থেকে পরবর্তীতে সিচুয়েশনগুলো একটু চেঞ্জ হলো। বাংলাদেশ বললে অনেকেই বলতো যে ও সাকিব আল হাসানের দেশের লোক। তা আমি দীর্ঘদিন সবুজ পাসপোর্ট নিয়ে অনেক ট্রাভেল করেছি, বিভিন্ন দেশে গিয়েছি, এবং আমি একটা সময় পর্যন্ত আমি বিশ্বাস করতাম যে আমি অস্ট্রেলিয়া থাকবো না, আমি বাংলাদেশে ফিরে যাব। যে কারণে আমি 2001 সালে এসেছি, আর অস্ট্রেলিয়ার নাগরিকত্ব গ্রহণ করেছি 2015 সালে। এই 14 বছর আমার ভেতরে একটা ডিলেমা ছিল, এবং আমি বিশ্বাস করতাম আমি ফিরে যাব। তো যে কারণে হতো কি, আমি বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বিদেশে ট্রাভেল করতাম। এবং আমার মনে আছে যে 2005, 6, 7, 8 এই সময়গুলোতে আমি প্রচুর ট্রাভেল করেছি। তো এক একটা দেশে যেতাম, ওই সবুজ পাসপোর্টটা যখন ইমিগ্রেশনে দিতাম, এমন ভাবে আমার দিকে তাকাতো যে মনে হতো যে আমি বোধহয় তাদের দেশে থেকেই যাব। মাঝে মধ্যে এর চেয়েও খুব অপমানজনক সিচুয়েশনের মুখোমুখি হতে হতো। একবার ইতালিতে গিয়েছি আমি, ফ্রান্সে একটা কনফারেন্স অ্যাটেন্ড করে 2 দিনের জন্য। আমার সাথে একটা ছোট্ট ব্যাগ ছিল। তো ইমিগ্রেশনের ওই লোকের, আমি বেরোতেই দেখলাম পুলিশ আমাকে ডাকতেছে। মানে পুলিশ খুবই সন্দেহের দিকে তাকাচ্ছিল যে এত ছোট একটা সুটকেস নিয়ে একটা ছেলে ইতালিতে আসছে। সবার মাঝখানে এসে আমার ব্যাগটা খোলালো। আমার যে কি অপমান লাগতেছিল। তো আমি ব্যাগটা খোলার পরে সে চলে যাচ্ছে, তা আমি আবার ডাকলাম যে কামিয়ার। তো ইতালির পুলিশ খুব বেশি ভালো ইংরেজি বোঝে না, তারপরে আমি যখন ডাকছি ইশারায় আসছে, আমি বললাম আমার ব্যাগটা যে তুমি চেক করছো, আমার ব্যাগটা গুছায় বন্ধ করে দাও। অস্ট্রেলিয়া এটা আমরা দেখি যে কাস্টমস যদি এয়ারপোর্টে কখনো আমাদের ব্যাগটা চেক করে, ওরা আবার এটা গুছায়, আবার এটা চেনটা আটকায় দেয়। তো ও খুব অবাক যে আমি ওকে দেখা বলতেছি যে আমার ব্যাগ গোছায় চেন আটকায় দাও। এই কথাগুলো বললাম যে বাংলাদেশের ট্রানজিশনটা আমি দেখেছি। পরবর্তীতে এখন মানে বাংলাদেশ এমন একটা সমীহ জায়গা নিয়ে নাম হয়ে গেল। আমাদের ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট, এটা একটা বিশ্বের কাছে বিস্ময় ছিল। আজকে ঢাকা শহরকে চেনা যায় না। আমরা যারা দক্ষিণবঙ্গের লোক, আমরা এই পদ্মা পাড়ি দিয়ে আসতাম, সে এক ভয়াবহ অভিজ্ঞতা। মাঝে মধ্যে প্রতিকূল আবহাওয়ার মধ্যে পড়তে হতো, সেই বিশাল বিশাল ঢেউ, ঝড়ের মধ্যে পদ্মা নদী। তো সেখানে পদ্মা ব্রিজ হয়েছে, অনায়াসে আমরা চলে যাই আমাদের গন্তব্যে। তো এই বাংলাদেশ একটা মিরাকল বাংলাদেশ, সেটাকে কিভাবে ধ্বংস করা হলো। আপনি শেখ হাসিনাকে পছন্দ নাই করতে পারেন, তার অনেক সমালোচনা থাকতে পারে, তার সরকারের অনেক সীমাবদ্ধতা থাকতে পারে, সমালোচনা থাকতে পারে। আমরা তাকে সমর্থন নাও করতে পারি, আমরা তাকে ক্ষমতায় নাও দেখতে চাইতে পারি, এগুলো সবই আমাদের ডেমোক্রেটিক রাইটস। কিন্তু এই যে মানুষকে লাভ দিয়ে, মানুষের সাথে প্রতারণা করে, আলটিমেটলি আওয়ামী লীগ, শেখ হাসিনা, আমি আপনি নয়, সমগ্র বাংলাদেশটাকে চরমভাবে ক্ষতির মধ্যে ফেলে দেওয়া হয়েছে। বাংলাদেশকে ধ্বংসের মুখে দাঁড় করিয়ে দিয়েছে এই ডক্টর ইউনূস। একটাই আশার কথা যে ইউনূসের প্রস্থান নিশ্চিত হয়ে গেছে, এটা নিয়ে আর কোনো টেনশন নেই। আজকে সকালেও আমি এই শোটা করার আগে আমেরিকায় একজন প্রভাবশালীর সাথে কথা বলছিলাম। তিনি আমাকে বললেন যে ইট ইজ ইনএভিটেবল দ্যাট ইউনূস উইল গো। সেই কবে যাবেন এটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে কথা বলবো। তো আজ আসলে মনটা খুব খারাপ। আমরা রাজনৈতিকভাবে পারস্পরিক পক্ষ বিপক্ষ থাকতেই পারে, আমি আপনাকে পছন্দ করি, আপনি আমাকে অপছন্দ করেন, ইটস অল গুড। বাট বাংলাদেশের যখন অপমান হয়, বাংলাদেশের যখন এই যে ওয়াচ লিস্টে ঢুকে গেছে, এটা এটা এখন সারা পৃথিবীতে টক অফ দ্য ওয়ার্ল্ড হবে। অনেকেই যারা খোঁজ খবর রাখে এটা নিয়ে বলবে, বাংলাদেশের এই অধপতন নিয়ে কথা বলবে, অনেকে আমাদের কাছেও বলবে। তখন কি যে খারাপ লাগে, কি যে কষ্ট হয়। এবং বিশেষ করে যখন আমরা একটা উন্নয়ন যাত্রার পথে ছিলাম, সেখান থেকে আমাদের জোর করে টেনে গর্তে নামানো হচ্ছে। যাই হোক প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি খুব আশাবাদী মানুষ। আমি মনে করি দিনের শেষে বাংলাদেশ আবার
ঠিকই ঘুরে দাঁড়াবে, বাংলাদেশের মানুষ ঠিকই তাদের প্রত্যাশার পথে হাঁটবে। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, প্রতিদিনকার মতো যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।